আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব শবে বরাতে স্পেশাল ভিন্ন রকম দুইটি হালুয়া রেসিপি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে যে কেউ দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপি দুইটা একটু হলেও আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো চলুন প্রথম রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহ। তো চুলাতে নন স্টিকের একটা কড়াই বসিয়ে দিলাম এবং 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটাকে একটু স্প্রেড করে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এই পরিমাণটা যদি আপনি আরও বাড়িয়ে দেন 1/4 কাপ পর্যন্ত দেওয়া যাবে, তাতে করে কিন্তু এই হালুয়াটার টেস্ট আরও ভালো আসবে। তো আমি 1 চা চামচ ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করব। এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। তারপর সুজিটাকে আমি ভেজে নিব ঘির সঙ্গে প্রায় 3 মিনিটের মতো। লো আছে সুজিগুলোকে ভেজে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসলে সুজিগুলোকে নামিয়ে নিব। এবার সুজিগুলোকে আমি একটা গর্তযুক্ত বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আগে থেকে জাল করা 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা একটু জাল করে ঘন করে নিয়েছিলাম। এবার সুজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। তো আমরা আবার চলে আসব চুলাতে। ওই ফ্রাই প্যানে দিয়ে দিব 1/2 কাপ চিনি এবং সামান্য একটু পানি। আপনারা যদি মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন এখানে আপনারা 1/3 কাপ কিংবা 1 কাপ পর্যন্তই দিতে পারেন। তো চিনি এবং পানিটা ভালো করে নেড়ে চেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিব মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে। যখন ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচটাকে আমি লোতে করে রেখে দিব। চুলার আঁচটা যদি কমিয়ে না রাখা যায় তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা পুড়ে যাবে, তখন বরফিগুলো বা হালুয়া খেতে তিতেও লাগবে। তারপর এখানে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম যাতে করে ক্যারামেলটা পুড়ে না জমাট না বেঁধে যায়। ফ্লেভারের জন্য 2টা সবুজ এলাচ এবং স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করেছি। এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। এ পর্যায়ে আমি আবারও 3 চা চামচ জাল করা লিকুইড দুধ অ্যাড করে দিব। দুধটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। ক্যারামেলের মধ্যে যদি আপনি ঠান্ডা পানি কিংবা দুধ ইউজ করেন তাহলে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তাই এ পর্যায়ে চেষ্টা করবেন গরম দুধটা বা গরম পানিটা ইউজ করতে। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করার পর আগে থেকে যে সুজি এবং দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠেছে। তো এবার মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে সুজিগুলোকে আমি নেড়ে চেড়ে জাল করে নিব। মিডিয়াম আঁচে এটাকে করে নিতে হবে, হাই হিটে করা যাবে না। নাড়তে নাড়তে এক পর্যায়ে লক্ষ্য করবেন যে সুজিটা অনেকটা জমাট বেঁধে আসতেছে। ঠিক সে পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে দিতে হবে, না হলে কিন্তু এ পর্যায়ে তলানিতে লেগে যাবে। তো যখন দেখবেন যে কড়াই থেকে সুজির ডোটা একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে সে পর্যায়ে বুঝে নিতে হবে এটা সুজি হালুয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি আছে। যেহেতু আমি বরফি আকারে বানাবো তার জন্য এটাকে একটু টাইট করে নিচ্ছি। আর যদি হালুয়া করে খেতে চান তাহলে আর একটু নরম রেখে নামিয়ে নেবেন। তারপর দেখুন লাস্টে আমি 1 চা চামচ ঘি এখানে অ্যাড করেছিলাম। আর যে মোল্ডের মধ্যে আমি সুজির ডোটা নামিয়ে নিলাম তার মধ্যে আমি আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাতে করে যখন আমরা বরফিগুলো উঠাবো খুব সহজেই বরফিগুলো উঠানো যাবে। তারপর গরম গরম অবস্থাতেই এই সুজিগুলোকে নামানোর পর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। একদম সমান করে দেওয়ার চেষ্টা করতেছি, উপর থেকে যেন একটা মসৃণ এটাকে মসৃণ দেখতে সমান করা হলে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। তো সবার বাসায় কিন্তু সবসময় ড্রাই ফ্রুটস থাকে না, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নেবেন। চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আর খুব অল্প উপকরণে কিন্তু আমি সুজির হালুয়াটা তৈরি করে দেখালাম। আহামরি কোনো উপকরণ লাগেনি বা দুধের পরিমাণও খুব বেশি লাগেনি, তারপরে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এটাকে বাদামগুলোকে দেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে ভালো করে প্রেস করে দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু সুন্দরভাবে এটা জমাট বেঁধে যাবে। তারপর উপর থেকে একটা সার্ভিং ডিশের উপর আমি এটাকে নামিয়ে নিলাম। এটা কিন্তু সুন্দরভাবে মোল্ড থেকে উঠে আসবে। তারপর যে পাশটায় বাদাম কুচি দিয়েছিলাম সেটাকে আমি উপরে রেখে দিব। মাশাআল্লাহ,
সুজির বরফিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ক্যারামেল করার কারণে কিন্তু এই বরফির মধ্যে সুন্দর একটা কালার অ্যাড হয়েছে। এখন আমি নাইফের সাহায্যে এগুলোকে বরফি আকারে কেটে নিব। আমি চারকোনা শেপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই বরফিগুলোকে কেটে নিতে পারেন। চাইলে চারকোনা শেপও দিতে পারেন, আবার ত্রিকোণাও করতে পারেন, আবার চাইলে এর চেয়েও ছোট ছোট পিসেস করে কেটে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বরফিগুলো কতটা লোভনীয় লাগতেছে। তো সহজভাবে অল্প উপকরণে সুজি বরফিগুলো আমি তৈরি করে দেখালাম। তো সমস্ত বরফিগুলোকে এবার একটা ডিশের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি এখানে শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। এই পদ্ধতিতে একবার গাজরের বরফি বা হালুয়া বানিয়ে দেখুন, চুলা থেকে নামানোর পূর্বে দেখবেন শেষ হয়ে যাবে। আজকের পর্বে শেয়ার করব গাজরের শাহী বরফি বা হালুয়া। যারা জীবনে কখনো গাজরের বরফি পছন্দ করেন না, তারা এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন, বারবার খেতে চাইবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। গাজরের হালুয়ার জন্য এখানে আমি নিয়েছি 800 থেকে 900 গ্রামের মতো গাজর। গাজরের স্কিনটাকে ছিলে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো আমাদের এখন লাগবে একটা গ্রেটার। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে চিকন ছিদ্রটা থাকে এই ছিদ্রটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিব। গাজরের বরফি বা হালুয়া যাই বলুন না কেন, এটাকে যদি চিকন করে কেটে নেওয়া যায় তাহলে এটা খেতে কিন্তু বেশি মজার হয়। তো আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে, আপনারা নাইফের সাহায্যে কিংবা বটির সাহায্যে চিকন চিকন করে কেটে নিতে পারেন। তবে চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নিতে। তো আমার সমস্ত গাজরগুলো এভাবে চিকন করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এখন চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। চুলাতে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চা চামচ ঘি দিচ্ছি। আমি পরবর্তীতে আরও ঘি অ্যাড করব। প্রথমত আমি 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা মেল্ট হয়ে আসলে এটাকে একটু ছড়িয়ে দিব। এটাকে স্প্রেড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 3 চা চামচ কাঠবাদাম কুচি, 1 চা চামচ কিশমিশ এবং 1 চা চামচ কাজু বাদাম কুচি। ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো চুলার আঁচটাকে লোতে রেখে আমি বাদামগুলোকে ভেজে নিব 2 মিনিট। যখন সুন্দর একটা স্মেল আসবে সে পর্যায়ে আমি বাদামগুলোকে উঠিয়ে নিব। 2 মিনিটের বেশি কিন্তু বাদামগুলোকে ভাজা যাবে না, আর অতিরিক্ত পুড়িয়ে ফেলা যাবে না। তো বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু বাদামগুলো পুড়িয়ে যাবে। ঠিক এরকম কালার করে আমি বাদামগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানে আমি আরও দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2টা দারুচিনি এবং 5টি সবুজ এলাচ। এলাচটা দিয়ে 30 থেকে 35 মিনিট আমি ভেজে নিব। যখন মশলা সুন্দর একটা স্মেল আসবে সে পর্যায়ে আমি গ্রেট করা গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। অনেকে বলে যে গাজরের হালুয়া খেতে গন্ধ লাগে, খেতে স্বাদ লাগে না, ভালো লাগে না। তারা চেষ্টা করবেন অবশ্যই ঘির সঙ্গে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে। 7 থেকে 8 মিনিট আমি মিডিয়াম হিটে এটাকে ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দিব 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ। খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করে নিব। মোট কথা আমি 7 থেকে 8 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম, কিছুটা ঘন ছিল দুধটা। আমি কিন্তু পরবর্তীতে আরও 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করব। তো 1 কাপ দুধেই কিন্তু আমার গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো ঢাকনা উঠিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এভাবে আরও 1 থেকে 2 বার ঢাকনা দিয়ে গাজরগুলোকে রান্না করে নিয়েছিলাম। তো আপনারা চেষ্টা করবেন ঢাকনা উঠিয়ে একটু বারবার নেড়ে চেড়ে দিতে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এরপর যে গাজরগুলোকে আমি চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে গলে গেল। আমার কাছে মনে হয় গাজরটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম নরম তুলতুলে না হয়। চাপ দিলে যেন একটু দানাদার ভাব হয়। সে পর্যায়ে কিন্তু গাজর হালুয়াটা খেতে বেশি মজার হয়। তো গাজরগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করেছি। 1 কাপের বেশি চিনি কিন্তু এখানে দেওয়া যাবে না, চিনিটা একদম পারফেক্ট ছিল। আপনি চাইলে কম বেশি করতে পারেন।
তবে এই 1 কাপ চিনিতে কিন্তু সুন্দরভাবে গাজরের মধ্যে একটা পাক চলে আসবে, যেহেতু আমি এগুলো বরফি বানাবো। গাজরের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম, এ পর্যায়ে মশলাগুলোকে উঠিয়ে নিব। মশলার স্মেল কিন্তু গাজরের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করেছে। আর চিনিটা দেওয়ার পর কিন্তু লক্ষ্য করবেন চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে। তো নেড়েচেড়ে এটাকে পানিগুলো শুকিয়ে নিতে হবে। চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাকে আমি 3 ধাপে দিয়ে দিব। একবারেই দিব না, একবারে দিলে দেখা যাবে যে গুঁড়ো দুধগুলো একদম বড় বড় দলা পেকে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো আমি 3 ধাপে গুঁড়ো দুধটাকে এখানে মিশিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো দুধটা অ্যাড করার কারণে এত বেশি মজার হবে যে বলে বোঝানো যাবে না। গুঁড়ো দুধের দানাগুলো যখন দাঁতে নিচে পড়বে জাস্ট অমৃত লাগবে। তো 1 কাপ গুঁড়ো দুধ আমার এখানে দেওয়া শেষ। নেড়ে চেড়ে মিক্সড করে নিব গুঁড়ো দুধগুলোকে গাজরের সঙ্গে। গুঁড়ো দুধগুলোকে আমি গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হালকা একটু দানাদার ভাব থাকবে, তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে অতিরিক্ত বড় বড় দানা না রাখাই ভালো। তারপর আমি ওই যে কিছু বাদাম রেখে দিয়েছিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা বাদাম আমি এখানে দিয়ে দিলাম। আর কিছুটা বাদাম আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। যারা বাদামটা পছন্দ করেন না তারা এই পর্যায়ে বাদামটাকেও স্কিপ করে যেতে পারেন, তবে বাদামটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। বাদামটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে চাড়তে এক পর্যায়ে লক্ষ্য করবেন যে এটা কিন্তু একটা স্টিকি পর্যায়ে চলে আসছে, মানে দলা বেঁধে আসতেছে এবং ফ্রাই প্যান থেকে একদম ছেড়ে দিচ্ছে। তো এ পর্যায়ে আমি আরও 1 চা চামচ ঘি অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আর লাস্ট পর্যায়ে 1 চা চামচ ঘি অ্যাড করার কারণে এটা আরও অনেক বেশি শাহি ফ্লেভার যুক্ত হয়েছে। তো এভাবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর যে পাত্রের মধ্যে আমি বরফিগুলো সেট করব সেটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাতে করে বরফিগুলো ওঠানোর সময় খুব ভালো করে সহজে উঠে আসবে। তো সমস্ত গাজরগুলোকে আমি এই প্লেটের মধ্যে ছড়িয়ে দিব। যারা কখনো গাজর পছন্দ করেন না বা হালুয়া পছন্দ করেন না, আমি কথা দিচ্ছি তারা এই পদ্ধতিতে গাজরের বরফিটা বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আপনারা এর স্বাদটা বলতে পারবেন না। তারপর একটা স্প্যাচুলারের সাহায্যে এগুলোকে ভালো করে স্প্রেড করে দিব। আমি একটু চারকোনা শেপ দেওয়ার চেষ্টা করতেছি। আমি এগুলোকে চারকোনা শেপ দিব। তারপর কিছু যে বাদাম রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিব। উপর থেকে আরও কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। পেস্তা বাদামগুলোকে কিন্তু আমি ভেজে নিইনি, কারণ পেস্তা বাদামগুলো ভাজলে এর কালারগুলো নষ্ট হয়ে যেত। তো স্প্যাচুলারের সাহায্যে আবারও আমি বাদামগুলোকে ভালো করে একটু চেপে চেপে সেট করে নিব, তাহলে কিন্তু পরবর্তীতে বরফিগুলো কাটার সময় বাদামগুলো আর খুলে আসবে না। এরপর যে আপনারা চাইলে এই প্লেটটিকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টার জন্য, তাতে করে গাজরের বরফিগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি নর্মাল তাপমাত্রা আসার পরেই আমি গাজরগুলোকে কেটে নিব বরফি আকারে। যেহেতু আমার হাতে অত বেশি সময় ছিল না, স্বাভাবিক তাপমাত্রা আসার পরেই আমি বরফির শেপটা দিয়ে নিচ্ছি। এটার টেস্ট যে কতটা ইয়ামি ছিল আসলে বলে বোঝানো যাবে না, তার জন্য বাড়িতে একবার হলেও ট্রাই করতে হবে। এরপর দেখুন আমি বরফিগুলোকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ এত বেশি টেস্টি এবং লোভনীয় ছিল যা বলে বোঝানোর মতো না। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।